সাকিব থাকলে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে বললেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। 50 ওভার ক্রিকেটে দ্রুতই সেরা ছন্দে ফেরার আশা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। শুভকামনা জানাতেই দেখা করেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়ে। এবং সঞ্জু স্যামসনের দানবীয় ইনিংসে উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত। 5 উইকেটের জয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া। 9 ক্রীড়াবিদকে স্বীকৃতি দিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক বর্তমান খেলোয়াড়রা। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাস। সাকিব আল হাসান থাকলে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য। আর তা বাস্তব করতে সংশ্লিষ্ট সব মহলের সদিচ্ছা প্রয়োজন বলে মত তার। একদিনের ক্রিকেটে দলের হতশ্রী অবস্থা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা মিরাজের। পাকিস্তান সিরিজের আগে বিসিএল এর প্রস্তুতি নিয়ে খুশি টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গুঞ্জন থাকলেও সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত, বিসিএল ফাইনালের পরেই দল ঘোষণা করবে গাজী আশরাফ লিপুর প্যানেল। যে সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, বরং দলের লক্ষ্য এই ফরম্যাটে ছন্দে ফেরা। অবশ্য টাইগারদের করুণ অবস্থা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে ধারাবাহিক ম্যাচের অভাবেই ফলাফল পক্ষে যাচ্ছে না তার দলের। আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে, এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারি। মিরাজের বিশ্বকাপ পরিকল্পনায় ট্রাম্প কার্ড সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারকে দলে দেখতে চান এই ক্রিকেটার, আর তার জন্য সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগাদা দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন, এর আগে আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে, বাট আমার কাছে মনে হয় যে যে প্রসেসগুলো আছে সেগুলো যদি সবাই হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আয়োজিত বিসিএল এর প্রশংসা করেছেন মিরাজ। যদিও এই টুর্নামেন্টে তারকা খচিত দল নিয়েও ব্যর্থ তার নেতৃত্বাধীন সাউথ জোন। মিরাজের পারফরমেন্সও ছিল হতাশাজনক। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। সো আমার কাছে মনে হয় এরকম যদি কম্পিটিশন থাকে দেশের ক্রিকেট আরও অনেক ডেভেলপ হবে। বিসিএল ফাইনালের পর আরও একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিএল এর পারফরমারদের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে মেহেদী হাসান মিরাজরা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। আমিনুল হকের সঙ্গে সাক্ষাতের বিষয়েও খোলামেলা কথা বলেছেন বিসিবি পরিচালক। শুভকামনা জানাতেই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়ে। এদিকে আমিনুল হকের নির্দেশের পর গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামে প্রবেশের ইস্যুতে নমনীয় বিসিবি। বয়সভিত্তিক সহ নানা পর্যায়ের ক্রিকেটের ব্যস্ততা নিয়েও কথা বলেছেন আসিফ আকবর। হঠাৎ বদলে গেলেন আসিফ আকবর। ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে থেকেছেন আলোচনায়। কারো পরোয়া করেন না এমন একটা ভঙ্গি ছিল সবসময়। এমনকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আমিনুল হককে নিয়েও দু কথা বলতে ছাড়েননি। সেই ঝাঁঝালো কণ্ঠই এদিন নরম। আমিনুল হকের সঙ্গে তার সাক্ষাতের ছবি শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে তার দেখা করা নিয়েও উঠছে কথা। আসিফ আকবরের দাবি এটা ছিল কেবলই সৌজন্য সাক্ষাৎ। আমিনুল প্রতিমন্ত্রী ওনাকে অভিনন্দন জানানোর জন্য আসলে এই ইস্যুটা অনেক আগে থেকে আমরা সম্পর্কিত, এবং ওর সম্বন্ধে আমার খুব উচ্চাস সবসময়, এবং ওনাকে বেগম যে খুব আদর করতেন, আমরা একসাথে বেগম যে কাছে যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ ট্যালিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম। রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কীরকম অভ্যস্ততা,
একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। মাঝে অহেতুক মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করে বিতর্কের জন্ম দিয়েছিল ক্রিকেট বোর্ড। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বিসিবিকে সে ব্যাপারে নমনীয় হওয়ার নির্দেশ দেন আমিনুল হক, যাতে কিছুটা নাখোশ ছিলেন বোর্ডের বেশ কিছু পরিচালক। ভিন্ন প্রেক্ষাপটে এখন সেই বিরূপ মনোভাব থেকে সরে এসেছেন বিসিবি কর্তারা। প্রেসের যত জটিলতা হয়, আপনারা তথ্য পান না, কাকে খুঁজবেন, এই সমস্ত সমাধান করার জন্য আমাদের ডিজিটাল টিমকে সেট করতে হচ্ছে। তো আসলে একটা ক্রিকেটের পরিবার, আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলে এখানে আসি। পরিবারে আমাদের তর্কাতর্কি হবে, ঝগড়া হবে, ভালোবাসা হবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট। সঙ্গ স্যামসন তাণ্ডবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ভারত। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়েছে মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 195 রান করে ক্যারিবিয়ানরা, জবাবে স্যামসনের অপরাজিত 97 রানে ভর করে 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। লড়াইটা বাঁচা মরার, ইডেন গার্ডেন্সে হাজারো দর্শকের চাপ। এ মাঠের ইতিহাস ছিল ক্যারিবিয়ানদের পক্ষে। তবে সঞ্জু স্যামসনের এক অতিমানবীয় ইনিংসে অনন্য ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত, সঙ্গে ভেঙেছে লজ্জার রেকর্ডও। টার্গেট 196 রানের। বিশ্বকাপ ইতিহাসে এত রান চেস করে জয়ের রেকর্ড নেই ভারতের। দলীয় 50 রানের আগে অভিষেক শর্মা ও ঈশান কিষানের বিদায়ে এদিনও আভাস ছিল এমন কিছুরই, কিন্তু চাপটা বেশ ভালোভাবেই সামলে নেন স্যামসন। এক প্রান্ত থেকে একাই লড়ে যান ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক সূর্যকুমারও পারেননি বেশিক্ষণ সঙ্গ দিতে। জোসেফের বলে বিদায় নেন 18 রান করে। তিলক বার্মা অবশ্য বেশ ভালোই সাপোর্ট দিয়েছেন। দুজনের 26 বলে 42 রানের পার্টনারশিপ আবারও ম্যাচে ফেরায় ভারতকে। তবে 15 বলে 27 রান করেই ফিরতে হয় তিলককে। মাঝে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন স্যামসন। শেষ দিকেও ছিল রোমাঞ্চ আর অনিশ্চয়তায় ভরপুর, কিন্তু পান্ডিয়া আর স্যামসন সে চাপ বেশিক্ষণ গায়ে লেগে থাকতে দেননি। 17 রানে পান্ডিয়া আউট হলেও 4 বলে 2 8 রান ও স্যামসনের অপরাজিত 97 রানে 5 উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া। আর প্রথমবারের মতো ইডেন গার্ডেন্সে হারের স্বাদ পায় উইন্ডিজ। 2014 বিশ্বকাপের পর ক্যারিবিয়ানদের হারায় মেন ইন ব্লু। এর আগে টসে জিতেও ভিন্ন সিদ্ধান্ত নেয় ভারত। আসরে ইডেন গার্ডেন্সের সবকটি ম্যাচে আগে ব্যাট করা দলের জয়ের রেকর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিল্ডিং নেয় টিম ইন্ডিয়া। আর্শদীপ পান্ডিয়া চেষ্টা করে চাপে রাখার, তারপরও সাই হোপ রোস্টন চেজের ব্যাটে পাওয়ার প্লেতে আসে 45 রান। তবে চেজ স্ট্রাইক রেট ঠিকমতো রাখলেও হোপের ব্যাটিং ছিল না টি-20 সুলভ। এরপর বোলিংয়ে এসে বুমরার দাপট। যদিও চেজের সহজ ক্যাচ ছুটে যায় অভিষেক শর্মার হাত থেকে, কিন্তু বরুণ চক্রবর্তী বেশিক্ষণ টিকে থাকতে দেননি উইন্ডিজ অধিনায়ককে। হোপ 33 বলে 32 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। চেজের সঙ্গে হেটম্যারের জুটিটাও জমে বেশ। দুজনের 16 বলে 34 রান, জায়গায় বড় স্কোরের সম্ভাবনা। কিন্তু বুমরার 13তম ওভারে এই দুই ব্যাটারের বিদায়ে আবারও চাপে ফেলে ক্যারিবিয়ানদের। পরে রবমান পাওয়েল ও জেসন হোল্ডার হাল ধরেন ম্যাচের। দুজনের 35 বলে 76 রানের পার্টনারশিপে ভর করে 195 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল করেন 19 বলে 34 আর হোল্ডারের ব্যাটে আসে 22 বলে 37 রান। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানকে পেলে দল গঠনে অনেকটা সহজ হবে বললেন মেহেদী হাসান মিরাজ।